লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসা লোকটা আর কেউ নয়, বিভোর ছিল। ওর এমন রুক্ষমূর্তি দেখে রুহি কিছুক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়েছিল। বিভোর ওর একদম কাছে এসে দাঁড়াল। রাস্তাঘাট তখন খালি থাকলেও রুহির কেমন অস্বস্তি লাগছিল। সে সরে দাঁড়াল। বিভোরের কণ্ঠ আকাশ কালো করা মেঘের গর্জন যেন। চিৎকার করে বলল, সরে দাঁড়াচ্ছ কেন? রুহি গলা নামিয়ে বলল, চিৎকার করছেন কেন অভদ্রের মতো? বিভোর গা ঝালানো একটা হাসি দিয়ে বলল, আমি অভদ্র? হ্যাঁ, ঠিক বলেছ। রুহি অবাক হয়ে বলল, মানে? এতদিন অনেক ছাড় দিয়েছি বলে বেশি সাহস হয়ে গিয়েছে তোমার। বাজে কথা বলবেন না। কেন বলবো না? আর এটা বাজে কথা কিভাবে হলো? আপনার সাথে কথা বলতে আমি ইচ্ছুক নই। বলেই হাঁটা ধরল ফুটপাত ধরে। আশ্চর্য, আজ একটা রিকশাও নেই। রুহির বিরক্ত লাগছে। আবার মনটাও খচখচ করছে। বিভোরের সাথে এতদিন পরে দেখা, আর সে কিনা রাস্তায় উল্টোপাল্টা বকবক শুরু করেছে। হঠাৎই পেছনে থেকে ওর হাত টেনে ধরল বিভোর। একটান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রুহির দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নেওয়ার ফুরসত পাচ্ছে না। বিভোরের গায়ের কড়া পারফিউমের গন্ধে মাথা ভো ভো করছে। এতটা অসভ্য ব্যবহার কেন করছে ডাক্তারবাবু? রোগীদের চিকিৎসা করাতে করাতে এখন নিজেই পাগল হয়ে গেল নাকি? কিন্তু এমন করছে কেন বিভোর? রুহি নিজেকে যতই বিভোরের কাছ থেকে সরানোর চেষ্টা করছে, ও ততই রুহিকে শক্ত করে ধরছে। এক পর্যায়ে রেগে বিভোরের গালে থাপ্পড় বসিয়ে দিল রুহি। তারপর নিজেই অবাক হয়ে গেল। বিভোর স্তব্ধ হয়ে গিয়েছে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওর ছায়াগুলো পিছালা পথে প্রতিফলিত হচ্ছে। কেমন অদ্ভুত দেখাচ্ছে সবকিছু। বন্য বাতাসে কয়েকটা গাছের পাতা উড়ে এসে পড়ল রুহির ওড়নায়। ও সেগুলো ঝাড়ছে ঠিক তখনই বিভোর প্রচণ্ড জোরে গাড়ির জানালায় একটা ঘুষি দিতেই গ্লাস কয়েক টুকরো হয়ে ভেঙে পড়ে। কিছুটা কাঁচ বিভোরের হাতেও ঢুকে যায়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। রুহি দিকবিদিক কোনো কিছু চিন্তা না করে দৌড়ে গিয়ে বিভোরের হাতটা টেনে নিল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বলল, এটা আপনি কি করলেন? বিভোর বলল, যা ইচ্ছা তাই করেছি। হাত ছাড়ো। কতটা রক্ত বেরুচ্ছে? বিভোর হেসে বলল, বাইরের রক্তটাই শুধু চোখে পড়ল তোমার রক্তজবা? মানে? আমার বুকের ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ না তুমি? আমি কিছু বুঝতে পারছি না। পারবে কিভাবে? তুমি চিরকালই অবুঝ ছিলে। বয়স এখনো 18ই রয়ে গেল। রুহি ওর হাতটা ছাড়ছে না দেখে রেগে ঝটকা দিয়ে নিজের হাত সরিয়ে নেয় বিভোর। রুহি বলল, হাতে তো ইনফেকশন হয়ে যাবে। বিভোর গম্ভীর গলায় বলল, ডাক্তার তুমি নও। চুপ থাকো। রুহি হতাশ হয়ে বলল, এরকম করছেন কেন? কি হয়েছে আপনার? ডাক্তারি করতে করতে কি নিজেই পেশেন্ট হয়ে গিয়েছেন? অদ্ভুত। বিভোর রুহির দিকে তাকাল। বলল, হ্যাঁ, আমি পেশেন্ট হয়ে গিয়েছি। মানুষের ভালো করতে গিয়ে, সাহায্য করতে করতে আমি আজ ক্লান্ত। অথচ কেউ একটাবারের জন্য আমাকে বুঝতে চাইল না। জানতে চাইল না আমার কষ্ট হয় কি না। আফসোস, আমি কাদের জন্য কি করলাম, কেন করলাম। রুহি বিভোরের কথার আগামাথা কিছু বুঝতে পারল না। রক্তে মাখা বিভোরের হাতের দিকে নজর যেতেই শিউরে উঠল। ব্যতিব্যস্ত হয়ে বলল, প্লিজ আপনি হাতটাকে কিছু করুন। বিভোর সরাসরি উত্তর দিল। টলমল চোখে বলল, তুমি আমার কিছু কথা শুনবে? আমি আর পারছি না এসব ঘটনা নিজের মনের ভেতর রাখতে। মনে হচ্ছে আমার বুক ফেটে যাবে, আমি অতি শীঘ্রই মারা যাব।
প্লিজ রক্তজবা, আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। রুহি আতকে উঠল। এরকম করছে কেন ওর ডাক্তারবাবু? আবার কেন সামনে আসলো ওর? এতদিন ভালোই ছিল, কত কষ্ট করে ভোলার চেষ্টা করছিল, কিন্তু চাইলেই তো আর ভোলা যায় না। কিন্তু সামলে নিয়েছিল নিজেকে। এখন বিভোরকে যতই দেখছে ততই দুর্বল হয়ে পড়ছে। কি বলবে বিভোর ওকে? এই শহরেই বিভোরদের অন্য একটা বাড়িতে নিয়ে এলো রুহিকে। দোতলা ছিমছাম বাড়ি, কিন্তু খুব সুন্দর। বিভোরের হাতটা একটা রুমাল দিয়ে বেঁধে দিল রুহি। এক প্রকার জোরাজুরি করে ও এই অসাধ্য সাধন করেছে। খালি বাড়িতে কেমন ভয় ভয় লাগছিল রুহির। ক্লান্ত শরীরটা নিয়ে ডিভানের দিকে এগিয়ে যায়। রুহি দুরু দুরু বুকে সেখানে বসে। তারপর আনমনেই বিভোরকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা যদি আপনাকে বিয়ে করতে রাজি থাকত তাহলে তো আপনি ফিরতেন না, তাই না? বিভোর অসহায় চোখে তাকাল। বলল, ভাগ্যে থাকলে হয়তো তাই হতো, কিন্তু জীবন আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে। তাহলে কেন ওসব টেনে আনছো আর বর্তমান নষ্ট করছ? তুমি যথেষ্ট বড়, ম্যাচিউরড হয়েছ। কেন বুঝতে চাচ্ছ না? রুহি বিরক্ত হয়ে বলল, আমি আর কিছু শুনতে বা বুঝতে চাচ্ছি না। আমাকে এখন যেতে দিন। রুহির ইগো আর ইগনোর দেখে বিভোর অবাক হচ্ছে শুধু। মেয়েটা ওকে পাগল করে দিচ্ছে। এই কথা শোনার পরে বিভোর রেগে চিৎকার করে বলল, আচ্ছা, তুমিই বলো। একা যখন বাড়ি থেকে পালিয়ে এসেছিলে তখন যদি আমি তোমাকে সাহায্য না করতাম তাহলে আজ তুমি কোথায় থাকতে? কি হাল হতো তোমার? ট্রেনের ওই ছেলেগুলো কি ছেড়ে দিত তোমাকে? আর আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলেই বা কি হতো? একবার ভেবে দেখছো তুমি? বলো। রুহির মুখটা কালো মেঘে ছেয়ে গেল। একটা কথাও মিথ্যে নয়। ওইটুকু বয়সে বিভোর না থাকলে আজকের রুহি হতে পারত না। বিভোর ঘোলাটে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কথাগুলো বলা হয়নি, কিন্তু আজ বলতে বাধ্য হয়েছে। রুহি কি ভাবে নিজেকে? ওর সাথে বিভোর অন্যায় করেছে, আর বিভোরই যদি ওকে সেদিন না বাঁচাত তাহলে কি হতো রক্তজবার? একবার ভেবে দেখল না কেন রুহি? আসলেই, প্রয়োজন পড়লেই মানুষকে দরকার হয়, তারপর সবাই সবকিছু ভুলে যায়। বিভোর এলোমেলো কণ্ঠে আবারও বলল, তোমার ভাইয়ের কাছেও যদি রেখে আসতাম তাহলে ওরা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিত। আমি যদি শহরে নিজের সাথে না নিয়ে আসতাম তাহলে তোমার অস্বস্তি থাকত রক্তজবা? তাহলে কেন তুমি আমার একটা ভুল ধরে আমাকে কষ্ট দিচ্ছ? তবে কি ভেবে নিব, তুমি আমার থেকে সুযোগ নিয়েছ? এখন দরকার ফুরিয়ে যাওয়ায় আমাকে আর চিনোই না। I know I have done wrong, but you are also an opportunist, a selfish girl, তাই নয় কি? বলেই বিভোর ডিভানে একটা লাথি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কড়া কয়েকটা নির্মম সত্য শোনার পর রুহি মাথা নিচু করে কাঁদছে। ঠিকই তো বলেছে বিভোর। সেন্স অব হিউমার বলে তো কিছু একটা আছে, যেটা বলে, রুহানি তুমিও তো বিভোরের সাথে অন্যায় করেছ। নিজের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তাই তাকে তুমি এখন দূরে সরিয়ে দিচ্ছ। আসলেই, তুমি একটা সেলফিশ। আধ ঘন্টা পর বিভোর ঘরে আসে। মনে হচ্ছে আরও ড্রিঙ্ক করে এসেছে। রুহি গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবেন? আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? বিভোর গম্ভীর গলায় বলল, নাদিরা আন্টি তোমার বিয়ে ঠিক করছে। রুহি অবাক হয়ে বলল, তাই নাকি? হুম। রুহি শুধু বলল, ভালোই। এটুকু কথা বলতে দেরি, বিভোরের রাগতে দেরি হয়নি। চিৎকার করে বলল, তোর খুব আনন্দ হচ্ছে তাই না? রুহি বাক্যহারা হয়ে গেল। এসব কি? হুট করে তুইতোকারি কেন করছে বিভোর? বলল, কি বলছেন আপনি? ঠিক বলছি। তোর মনে এখন খুব ফুর্তি হচ্ছে তাই না? রুহি হতভম্ব হয়ে বলল, ফুর্তি হবে কেন?
কেননা তুই আমার ওপর রিভেঞ্জ নিতে পারবি। কিসের রিভেঞ্জ? আপনার সাথে আমার কিসের শত্রুতা সেটা তুই জানিস। নইলে আমার থেকে কেন দূরে সরে গেলি? বিভোর কিছুতেই নিজেকে আর রাগকে কন্ট্রোল করতে পারছে না। কথাগুলো বলার সময় ওর গলা কাঁপছিল, চোখ উল্টে আসছিল। রুহি ভয় পেয়ে গেল, বলল, কি হয়েছে আপনার? রুহির থেকে দূরে সরে গেল বিভোর। তারপর অগ্নিমূর্তি হয়ে চিৎকার করে বলল, আমার থেকে দূরে থাকো। আমি তো খারাপ আর ক্যারেক্টারলেস। আমি তো মেয়েদের সাথে ফ্লার্ট করি, তাদের সাথে আমার বাজে সম্পর্ক। আমার এই ভুলের তো ক্ষমা নেই। আমি পাপী। আমি নিজের বউকে ভুলে গেছি। আমি তাকে একা ফেলে বিদেশে গিয়ে গার্লফ্রেন্ড জুটিয়েছি। এখন এই শাস্তি আমার সারা জীবন পেতে হবে। আমার বউ, হ্যাঁ, সে আমাকে ভালোবাসে না। তার কাছে আমি অপরাধী। আমি নাকি তার সৌন্দর্য দেখে প্রেমে পড়েছি। কোনোদিন সে আমার হাতটা ছুঁয়েও দেখল না। একজন ডাক্তার আমি, কত শত মেয়ে ঘুরে বেড়ায় চারপাশে। ইচ্ছে করলে আমি যে কারো সাথে সম্পর্ক রাখতে পারি। কিন্তু বিদেশে আমি যে ভুলটা করেছি সেটা আমাকে নরকে ঠেলে দিয়েছে। ফাঁসির আসামির শেষ ইচ্ছেটাও জানতে চায় মানুষ, সেখানে আমি এর চেয়েও বড় অপরাধী। এর তো কোনো ক্ষমাই নেই। তাহলে কেন আমি বাঁচব? যেখানে আমাকে কেউ বুঝেই না, আমি আর বাঁচবই না। বিভোরের এলোমেলো কথার ভঙ্গি দেখে রুহি অবাক হল। হঠাৎ করে প্রশ্ন করল, আপনি কি আবার ড্রিঙ্কস করেছেন ডাক্তার সাহেব? বিভোর বাচ্চাদের মতো হেসে বলল, ড্রিঙ্কস তো ভালোরা করে, আমি তো পচা। নো নো, আমি খারাপ না, সবাই আমাকে খারাপ ভাবে। আর খারাপদের কষ্ট শোনার জন্য কেউ তো নেই। ড্রিঙ্কস করেছি, বেশ করেছি। রুহির মাথা ঘুরাতে লাগল। ড্রিঙ্কসের প্রভাব আস্তে আস্তে বাড়ছে বোধহয়। কারণ বিভোর ইতিমধ্যেই অনেক উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। রুহির কোলে নিজের মাথা এলিয়ে দিয়ে ওর ওড়না টেনে নিয়ে নিজের মুখের উপর দিল। রুহি বলল, এরকম কেন করছেন? বিভোর গম্ভীর গলায় বলল, আমি তো তোমাকে ভালোবাসি। তোমাকে আর কারোর হতে দেব না। রুহির হাত পা ঠান্ডা হয়ে এলো। মনে হচ্ছে আকাশে মেঘ ভাসছে এলোকেশে। ঘরের ভেতরে বাইরে থেকে আসা ফুরফুরে হাওয়া বইতে লাগল। রুহির সাথে এবার প্রকৃতিও বিশ্বাস করতে বাধ্য হল যে বিভোর তাকে ভালোবাসে। আহা, বাতাসে কেমন সুখ সুখ সুগন্ধ। রুহি জানে বিভোর এখন নিজের জ্ঞানে নেই। এ অবস্থায় মানুষ বেশিরভাগ সময়ই সত্যি কথা বলে। রুহি মজা করে জিজ্ঞেস করল, আমাকে ডিভোর্স দেবেন না? বিভোরের মাথা রুহির কোলে। ও রুহির কোমর জড়িয়ে ধরে বলল, প্রশ্নই ওঠে না। তুমি যদি চাও আলাদা থাকতে তাহলে থাকো, আমি কখনোই ছাড়তে পারবো না তোমাকে। আপনি ড্রিঙ্কস করেছেন কেন? আর এতদিন পরই বা আমার সামনে এলেন কেন? তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? রুহি মিটিমিটি হেসে বলল, ভালো লাগছে তাই। আমি মরে গেলে বুঝি খুশি হবে? একদম না। আমাকে ছাড়ুন। বাসায় যেতে হবে। আজ বাসায় যাওয়া যাবে না। কেন? তোমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। আর আমি চাই না কেউ তোমাকে দেখুক, পছন্দ করুক। দূরে গেলে এটাই সত্যি যে তুমি আমারই। রুহি বুঝল বিভোর কেন এতটা রেগে আছে। কিন্তু পাত্রপক্ষ দেখতে আসার ব্যাপারটা নাদিরা ওকে কেন বলল না? রুহির মন খারাপ হয়ে গেল। বিভোরকে ছাড়া আর কাউকে কখনো স্বামী হিসেবে মানতে পারবে না। এই সময়টাকে এখানেই থামিয়ে দিতে ইচ্ছে করছে। এবার অন্তত ক্ষমা করে দেওয়া যায় লোকটাকে। অনেক তো হল। ৫.৫ বছর তো কম নয়।
রুহি নিজের স্বপ্ন পূরণ করেছে, দেখিয়ে দিয়েছে বিভোরকে যে নিজের পায়ে দাঁড়াতে পারে মেয়েরা। যদিও অনেকটা অভিমান থেকেই করা। বিভোরের মতো একটি ছেলের প্রতীক্ষাই তো রুহি আজীবন করেছে। যে নিজের ভুল বুঝতে পারবে, সেটা স্বীকার করতেও কুণ্ঠাবোধ করবে না। ভাবনার মাঝেই বেজে উঠল রুহির ফোন। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল নাদিরার নাম। রুহি রিসিভ করল। নাদিরা ওপাশ থেকে বলল, কোথায় রে মা তুই? কেন? নাদিরা কেমন অপরাধী কণ্ঠে বলল, তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি? পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে। তোকে এই কথাটা বলিনি। ওদেরকে চলে যেতে বলো। নাদিরা হতভম্ব হয়ে বলল, মানে? আমি এখন বিয়ে করব না। যখন করার ইচ্ছে হবে জানাবো তোমায়। প্লিজ তুমি ওদিকটা হ্যান্ডেল করে নাও। আর আজ আমার বাসায় ফিরতে লেট হবে, আবার নাও আসতে পারি। নাদিরা আর কিছু বললেন না। মেয়ের মতো না থাকলে সেই বিয়ে কেমন করে হবে? জিজ্ঞেস করলেন, কোথায় তুই? আছি এক জায়গায়। রাত হয়ে গিয়েছে তো মা। চিন্তা করো না। আমাকে জানাস কখন ফিরবি। আচ্ছা, রাখি। বিভোর সজ্ঞানে ছিল না। রুহি ওর চুলে হাত বুলাতে লাগল। সব ভিজে যাক, বেঁচে থাক অভিমান। অভিমান না থাকলে সেই ভালোবাসা কোনো ভালোবাসাই নয়। চট করে বিভোর চোখ খুলে রুহির দিকে চাইল। মিষ্টি করে হাসল রুহি। ওকে চমকে দিয়ে বিভোর ওর মুখটা নিজের অতি কাছে টেনে নিল। রুহির ঠোঁটজোড়া দখল করে নিল বিভোর। অবাক রুহি তখন নিজেকে ছাড়ানোর চেষ্টায় রত। বেশ কিছুক্ষণ পর রুহি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। এটা কি ছিল? ভালোবাসা এতটাও সুখের হয়? রুহি ঠিক করল বিগত 3টা বছরের গল্পগুলো বলবে সে বিভোরকে। কিন্তু ও ইতিমধ্যেই ঘুমিয়ে কাদা। রুহি আনমনে হেসে বলল, শহর জুড়ে আরও একবার বৃষ্টি নামুক। দেখুক পৃথিবী, আমি কতটা ভাগ্যবতী। আমাকে ওরা হিংসে করুক। বৃষ্টিরাজির ফুল ফুটুক সারা আকাশ জুড়ে। পৃথিবী, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, সে আমায় ভালোবাসে। রাতটা এভাবেই কেটে গেল। সকালবেলা কড়া রোদের আলো পর্দার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকছিল। রুহির চোখে সে আলো লাগতেই ধরফরিয়ে উঠে বসল। তাকিয়ে দেখল ওর কোলে বিভোরের মাথা হলেও পা দুটো চিৎপটাং অবস্থায় এদিক ওদিক রাখা। মনে হচ্ছে কোনো সং বুঝি সার্কাস দেখাচ্ছে। রুহি হাসি চাপাতে পারছিল না। বিভোরের মাথাটা ডিভানে রেখে অতি সাবধানে উঠে দাঁড়াল। তারপর ঠিক করে শুইয়ে দিল। মনে হচ্ছে ড্রিঙ্কসের প্রভাব এখনও কাটেনি। রুহি ওয়াশরুম খুঁজে ফ্রেশ হয়ে নিল। পেটে খিদেও ইঁদুর দৌড়াচ্ছে। আশ্চর্য, কোনোদিন তো এত খিদে পায়নি। কিন্তু এখন খাবেটা কি? রান্নাঘর খুঁজতে খুঁজতে দেখল করিডোরের ওপাশে ছোট্ট একটা রান্নাঘর আছে। ফ্রিজ খুলে দেখল তাতে কয়েকটা ডিম, আলু, বেগুন মশলাপাতি পড়ে আছে। রুহি সেগুলো নামিয়ে নিল। চায়ের পাতাও পেল একটা বক্সে। তড়িঘড়ি করে চুলাতে আগুন দিয়ে চা বসাল। অন্য একটা কড়াইয়ে ডিম ভাজল। কিন্তু ভাত? কোথায় পাবে চাল? রান্নাঘর যেহেতু কোথাও না কোথাও চাল তো পাওয়া যাবে ভেবে রুহি খুঁজাখুঁজি করে চালও পেয়ে গেল। তারপর মনোযোগ দিয়ে ভাত রান্না করে, ডিম আর বেগুন ভাজা রেডি করে ডাইনিংয়ে নিয়ে রাখল। বিভোরকে কিভাবে চমকানো যায় ভেবে একটা বুদ্ধি আটল। চানাস্তা নিয়ে রুহি বিভোরের রুমে ঢুকল। ইতস্তত করে আস্তে করে ডাকল, শুনছেন? বিভোর ঘুমে মগ্ন, কপাল ঘেমে আছে। রুহি আলতো করে ওড়ানার কোনা দিয়ে মুছে দিয়ে আবারও ডাকল্প, ডাক্তারবাবু, আহা উঠুন না। আর কত ঘুমাবেন? এবার তো একটু ক্ষান্ত হন। ঘুমের মধ্যেই মেয়েলি গলার বকবক শুনে বিভোর চোখ খুলে তাকাল।
ঘোলাটে দৃষ্টি গিয়ে আটকালো টকটকে লাল গালের অধিকারিণীর চোখে। রক্তজবা, সে ডাকছিল নাকি এতক্ষণ? বিভোর ধীরে ধীরে উঠে বসল। ক্লান্ত গলায় জিজ্ঞেস করল, ডাকছিলে? রুহি বিরস মুখে বলল, হুম। নেশা করে যেভাবে ঘুমিয়েছেন, না ডাকলে বোধহয় আজ সারাদিন ঘুমিয়েই কাটাতেন। চুপ। আচ্ছা, চাটা খেয়ে নিন। বিভোর অবাক হয়ে বলল, তুমি বানিয়েছ? হ্যাঁ। অবাক হওয়ার কি আছে? না, এমনি। বিভোর চায়ের কাপে চুমুক দিল। মাথা ভার হয়ে আছে, গা ম্যাজম্যাজ করছে। রুহি বলল, ফ্রেশ হয়ে নিন। আমি রান্না করেছি, একসাথে খাব। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। রুহির আচরণগুলো অস্বাভাবিক। রাতের বেশিরভাগ কথাই বিভোরের মনে নেই। চিন্তিতমুখী চা খেয়ে বিভোর ডাইনিংয়ে উকি দিয়ে দেখল তার রক্তজবা থালা বাসন রেডি করছে। বিভোর মুচকি হাসল। তারপর চুপচাপ ফ্রেশ হতে গেল। রুহি কি ওকে আর মেনেই নিবে না? অন্য কাউকে বিয়ে করে নেবে? বিভোরের ভালোবাসা বুঝবে না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। ভালোবাসা বোধহয় অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে আবিষ্কৃত একটা ধোঁয়াশা। খাবার টেবিলে বিভোর আবারও চমকিত হল। কারণ রুহি নিজ হাতে ওকে তুলে খাইয়ে দিচ্ছে। এত স্বাভাবিক প্রকাশভঙ্গি রুহির যে বিভোরের মনে হচ্ছে দুজনে অনেক পুরনো সংসারী। কিন্তু তা নয়। এক পর্যায়ে বিভোরের হিচকি উঠে গেল। রুহি তড়িঘড়ি করে পানি এগিয়ে দিয়ে বলল, এত কি ভাবেন খাওয়ার সময়? কিছু না। মিথ্যে বলার প্রয়োজন নেই। আপনার চেহারা দেখে বোঝাই যাচ্ছে আপনি চিন্তিত। বিভোর কিছু বলল না। পরবর্তী লোকমা তুলে দিল রুহি ওর মুখে। তারপর দেখতে লাগল স্বামী নামক এই মানুষটাকে। তার অল্প বয়সের আবেগ, প্রেম, ভালোবাসা সবকিছু ঘিরে আছে এই লোকটাকে ঘিরে। ভালোবাসা কি সেটা যখন বুঝতে শিখেছিল তখন থেকে এই মানুষটা ওর হৃদয়ের সমস্ত জায়গাটা দখল করে আছে। আজ পর্যন্ত কোনো নড়চড় হয়নি। রুহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিভোর থতমত খেয়ে বলল, আমি কি দেখতে বেশি সুন্দর? ঘর থেকে বেরিয়ে এসে রুহি ব্যস্তভঙ্গিতে বলল, সেটা বলার আর অপেক্ষা রাখে না। তুমিও সুন্দর। জানি, তবে আমি ছাছড়া নই। যেমন, আপনি জান্নাহ নামক মহিলার প্রেমে পড়েছেন, যেটা আমি করিনি কোনো পুরুষ মানুষের ক্ষেত্রে। বিভোর গম্ভীর গলায় বলল, এই টপিক বাদ দাও। আমার মাথা ধরে যায়। আচ্ছা, খেয়ে নিন। তুমি খেয়েছ? জি। বিভোর প্রশ্ন করল, রক্তজবা তুমি জানো তোমার বিয়ের কথাবার্তা কার সাথে চলছে? এমন প্রশ্ন শোনার জন্য রুহি প্রস্তুত ছিল না। অবাক হয়ে বলল, না তো। নীরবের সাথে। রুহির মুখটা হা হয়ে গেল। নীরব মানে? নীরব ভাই? ইভা আপুদের ফ্রেন্ড? হুম। রুহি ধপ করে চেয়ারে বসে পড়ল। বলল, ওনার কি খেয়ে দেয়ে কাজ নেই? আমি তো ওনাকে বড় ভাইয়ের মতো দেখি। সে দেখে না। এটা আমি প্রথম দেখেই বুঝেছি। ছাই বুঝেছেন। বিভোর গম্ভীর গলায় বলল, এখন কি করবে? রিফিউজ। বিভোরের মনটা কেমন যেন নেচে উঠল। ওকে আরও এক দফা অবাক করে দিয়ে রুহি বলল, আপনি ওনাকে জানিয়ে দিয়েন আমি আপনার বউ। তাহলে আর সামনে এগোবে না। বউকে বাঁচাতে এই কাজটা তো করতেই পারেন, তাই না? বিভোরের চোখজোড়া যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। 2 গ্লাস পানি ঢকঢক করে খেল। রুহি আজ ওকে নির্ঘাত হার্ট অ্যাটাক করে ছাড়াবে। মেয়েটা এত রহস্য করছে কেন?
কাল রাতেই বলল নিজেকে বিভোরের বউ ভাবতে চায় না, লজ্জা হয়, আর আজ হুট করেই নিজেকে ওর বউয়ের পরিচয় দিয়ে দিল। মেয়েটার কি কোনো মানসিক সমস্যা আছে নাকি? এত তাড়াতাড়ি একটা মানুষ পরিবর্তন হয়ে যায় নাকি? দেখো আবার কিভাবে হাসছে। আহা, মেয়েটা মনে হচ্ছে এবার ওকে সত্যিই হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলবে। বিভোর বুকের বাপাশে হাত রেখে রুহির দিকে তাকাল। নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, সত্যি? এটাই বলবো? অফকোর্স। রুহি অসময়ে বাসায় ফেরায় নাদিরা একটু অবাকই হলেন। রুহি মাঝে মাঝেই তার অফিস মেয়ে কলিগ বা ফ্রেন্ডদের বাসায় রাত কাটায়। এই নিয়ে প্রশ্ন করাটা নাদিরা পছন্দ করেন না। কিন্তু বেলা 12টায় রুহি অফিসেই থাকে। আজ বাসায় চলে এসেছে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে রেমা? শরীর খারাপ? রুহি ক্লান্ত ভঙ্গিতে বলল, না, অফিস নেই। আছে, যাইনি। ওহহ। রুহি বলল, নীরব ভাই নাকি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? নাদিরা বললেন, হ্যাঁ, কাল এসেছিল ওদের ফ্যামিলির লোকজন। তুই না করে দিলি তাই আমি আর কথা বাড়াইনি। তাও খুব করে অনুরোধ করে গিয়েছে যেন তোর সাথে একটু কথা বলি। কিসের কথা? তুই আরেকবার ভেবে দেখ। রুহি সরাসরি নাদিরাকে জানিয়ে দিল এখানে ভাবার কিছু নেই। নীরবকে ও বড় ভাইয়ের মতো দেখে। একটু ফ্রেন্ডলি কথাবার্তা বললেই যে কাউকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। নাদিরা আর কথা বাড়াল না। রুহিকে নিজের মেয়ের চেয়ে কম কিছু ভাবে না। তাহলে কেন নিজের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিবে? যদিও নাদিরা চেয়েছিল রুহি এ বিয়েতে রাজি হোক। নীরব ছেলেটা দেখতে শুনতে ভালোই, চাকরিটাও ভালো। রুহিকে নিজে থেকে পছন্দ করেছে। তবে যা হয় সেটা ভালোর জন্যই হয়। সারাদিন এভাবেই কেটে গেল। রাতের বেলা ঘুমুতে যাওয়ার সময় রুহির ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে রুহি ফোনটা রিসিভ করে জিজ্ঞেস করল, কে বলছেন? আমি। কে আমি? শিটম্যান, আমি বিভোর। রুহি ধমক শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পরমুহূর্তেই রেগে বলল, পাগল নাকি? এভাবে কেউ ধমকি দেয়? বিভোর বলল, তুমি আমাকে চিনতে পারলে না কেন? আমি তো কখনো আপনার সাথে ফোনে কথা বলিনি। তাহলে বুঝব কিভাবে এটা আপনি? আর আপনি আমার নাম্বার কোথায় পেলেন? বিভোর ফিচেল হাসি দিয়ে বলল, এই যুগে এটা কোনো ব্যাপারই নয়। রুহি প্রশ্ন করল, কি জন্যে ফোন দিয়েছেন? কি করছো? এত রাতে এটা জানার জন্য ফোন দিয়েছেন? রাখুন তো, যত সব বিরক্তিকর। রুহি ফোন কেটে দিল। মানে কি এসবের? বিভোর চটে গেল। মেয়েটা তো আচ্ছা তারা। রেগেমেগে বিভোর ফোন দিতেই থাকল। বারবার ফোন বেজে উঠায় বিরক্ত হয়ে রুহি ফোনটাই অফ করে দিল। ভালো করে কথা না বলে এসব ন্যাকামি কথাবার্তা আর ফোনে বকবক করাটা রুহির মোটেও পছন্দ নয়। তারপর শুয়ে পড়ল কাঁথামুড়ি দিয়ে। রুহি ঠিক করেছে বিভোরের সাথে এবার চুটিয়ে প্রেম করবে। ওকে তাক লাগিয়ে দেবে। তবে ফোনে কোনো প্রেমালাপ করা যাবে না। হুট করে যখন তখন বিভোরের হসপিটালে গিয়ে চমকে দেবে। বিয়ে? সেটা না হয় পরে দেখা যাবে। নীরব কখনো ভাবেনি যে রুহি ওকে বিয়ে করতে রাজি হবে না। সে খুব অবাক হল। মেয়েটাকে গত 2 বছর যাবৎ দেখছে। প্রথম দেখাই ভালো লেগেছে ওকে। এই কথাটা আর রুহি যে নাদিরার বাসায় থাকে এটা জেনে ওর বাবা মা আপত্তি করেনি। মেয়ে ভালো হলেই সব ভালো। অফিসে বসে এই কথাগুলো ভাবছিল নীরব। খুব বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। কপালের ভাঁজগুলোতে বিন্দু বিন্দু ঘাম। তপ্ত দুপুরের হাওয়ায় অব্যক্ত মনের কথাগুলো কেমন বিষাদহীনতায় ছেয়ে আছে। রুহির মুখ থেকে কথাটা শুনতে চায় ও, তাই ফোন লাগালো নীরব। মিনিট গড়াতেই পাওয়া গেল রুহিকে।
সেই মিষ্টি সুরেলা কণ্ঠে রুহি সালাম দিল। নীরব হালকা কেশে উত্তর দিয়ে জিজ্ঞেস করল, তুমি বিয়েটা সত্যিই ভেঙে দিলে? হুম, আহত গলায় বলল নীরব। কেন জানতে পারি? রুহি একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, নীরব ভাই, কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না। একদিন হয়তো বুঝতে পারবেন। নীরব অনুরোধের সহিত বলল, আমি তোমাকে খুব পছন্দ করি রুহি। তোমাকে খুব ভালো রাখব। রুহি গম্ভীর গলায় বলল, কিছু মনে করবেন না। আমি আপনাকে বড় ভাইয়ের মতোই দেখেছি এতদিন। আপনি আমাকে জোর করবেন না, বিনিময়ে কিছুই দিতে পারব না আপনাকে। নীরব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, এটাই তোমার ফাইনাল ডিসিশন রুহি? রুহি বলল, হুম। আপনি নিশ্চয়ই একটা ভালো জীবনসঙ্গী পাবেন। আর আমাকে ভুল বুঝবেন না। নীরবের বুক থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। তারপর হাসার চেষ্টা করে বলল, ভুল বোঝার প্রশ্নই ওঠে না। আমি বুঝতে পেরেছি। আমাদের মধ্যে নিশ্চয়ই বন্ধুত্ব থাকবে। রুহি বলল, ইনশাল্লাহ। নীরব বিষয়টা মেনে নিল, কিন্তু খুব দুঃখও পেল। রাজকন্যাকে পেয়েও পেল না। তবুও নীরব চায় মেয়েটা সুখী হোক, ভালো থাকুক। কেননা ওর জানামতে রুহির কেউ নেই। ওর নিশ্চয়ই খুব দুঃখ। কোনো এক রাজকুমার এসে যেন মেয়েটার দুঃখগুলো ঘুচিয়ে দেয়। সে তো হতে চেয়েছিল রাজকুমার, কিন্তু ভাগ্য সে সুযোগ দেয়নি। দূর থেকেই না হয় ভালোবাসবে মেয়েটাকে, ওই গানের মতো। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে। ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথায় রেখে এলেম তারে। ফোন রেখে রুহি দেখল লাঞ্চের সময় হয়ে গিয়েছে। অফিসে 45 মিনিট সময় পাওয়া যায় লাঞ্চ সারার জন্য। এখান থেকে বাস ধরলে বিভোরের সাথে লাঞ্চ সারতে পারবে ভেবেই রুহি টিফিন বক্সগুলো নিয়ে বেরিয়ে গেল। আজ নিজ হাতে খাবার রান্না করেছে বিভোরের জন্য। এখন যদি বিভোর হসপিটালে রুহিকে দেখতে পায় তাহলে নিশ্চয়ই অবাক হবে। বাসে খুব বেশি মানুষজন নেই। রুহি একটা সিটে ধীরেসুস্থে বসল। জানালা দিয়ে তপ্ত বাতাস ঢুকছে। রাস্তার দুপাশের ঝোপগুলোতে কাশফুল দেখা যাচ্ছে। সাদায় মোড়ানো নীলাভ আকাশ। জ্যামের শহর ঢাকা। অচেনা এই শহরটা ওকে কত কিছু দিয়েছে। আবার কত ঘটনাও ঘটে গিয়েছে ওর জীবনে। সেই দিনগুলো কতটা কষ্টের ছিল ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে রুহির। মায়ের মতো সুন্দরী হওয়াটা ওর জন্য ভালো না খারাপ রুহি জানে না। মনে পড়ে যায় অতীতের কিছু ঘটনা। ষোলকলায় পূর্ণ হয়ে গেল রূপসার 18 বছর। গ্রামগঞ্জে মেয়েদের 18 হয়েছে মানেই বিয়ের বয়স হয়ে গিয়েছে। কেউ কেউ তো এক কাঠি উপরে। 16তেই মেয়েদের বিয়ে দিয়ে দেয়, আর 18 মানেই বুড়ি। রূপসা ছিল খুবই সুন্দরী। বাবা মায়ের আদরের সন্তান। তার জন্য বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসতে লাগল। কিন্তু ওর বাবা রহমত আলীর কোনোটাই পছন্দ হচ্ছিল না। হঠাৎ একদিন কোথা থেকে ফিরে রহমত আলী এসে জানালেন রূপসার বিয়ে তিনি ঠিক করে ফেলেছেন। সবাই তো অবাক। কার সাথে বিয়ে তিনি সেটা কাউকে জানালেন না। অতঃপর চৈত্র মাসের কাঠফাটা এক রৌদ্রতপ্ত দিনে সাত্তার পাটোয়ারির সাথে বিয়ে হয়ে যায় রূপসার। বিয়ের দিন রাতে জানা গেল রূপসা সাত্তার পাটোয়ারির দ্বিতীয় স্ত্রী। আগের ঘরে 11 বছর বয়সী একটি ছেলে আছে। ছেলেটির নাম মাহিম। মূলত মাহিমকে মায়ের আদর স্নেহ দেওয়ার জন্যই রূপসাকে বিয়ে করেছে সাত্তার পাটোয়ারি। এই খবরটা রূপসার জন্য ছিল পায়ের তলায় মাটি সরে যাওয়ার মতন। যখন জানতে পারল তার পিতা সবকিছু জেনেই ওকে বিয়ে দিয়েছে 33 বছর বয়সী একটা লোকের সাথে, তখন রূপসা প্রচণ্ড শকট হল। কেমন যেন হয়ে গেল। সে এক অন্যরকম জীবন। অথচ তার জীবন হতে পারত সুন্দর, বসন্তের নতুন ফুলের মতো সুন্দর একটা ভবিষ্যৎ যেখানে ওকে হাতছানি দিয়ে ডাকছিল। সেই সময় তাকে হতে হলো কারো ঘরের দ্বিতীয় স্ত্রী।
সাত্তার পাটোয়ারি রূপসাকে খুব সুখে রাখলেও নিজেকে দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নিতে পারছিল না ও। সারাক্ষণ মুখ গোমরা করে বসে থাকত, কাঁদত, খেত না, ঘুমাতে পারত না। তার জীবন থেকে হাসি নামক জিনিসটা কর্পূরের মতো উবে গেল। বাবা হয়ে কিভাবে মেয়ের এমন সর্বনাশ করল রহমত আলী? অবশ্য সাত্তার পাটোয়ারি খুব খেয়াল রাখত ওর। কোনোদিন কোনো কষ্ট দেয়নি, ভালোবাসত রূপসাকে। নিজে অসুখী হয়েও মাহিমের প্রতি মায়ের দায়িত্ব পালন করত রূপসা। আদর স্নেহ দিয়ে বড় করে তুলতে লাগল। কিন্তু মাহিম মা হিসেবে মেনে নিতে পারেনি রূপসাকে। কোনোদিন মা বলেও ডাকেনি। এভাবেই চলতে লাগল রূপসার জীবন। হঠাৎ একদিন এই রূপসীর ঘর আলো করে এলো একটি কন্যা সন্তান। রূপসার মেয়ে রূপসী হয়েই জন্ম নিল। তবুও রূপসা খুশি হতে পারল না, বিষণ্ণ ভাবটা গেল না। মেয়ে বড় হতে লাগল, মা বলে ডাকে, তবুও রূপসা স্বাভাবিক হতে পারল না। মাহিমের মুখে মা ডাক শোনার আশায় অধীর আগ্রহে বসে থাকত। সবচেয়ে বেশি ভালোবাসত, আগলে রাখত মাহিমকে। শুধু ভালোবাসতে পারল না নিজের স্বামী সন্তান। রূপসা নিজের মেয়েকেও ঠিকমতো পালন করতে পারছে না, সেটা দেখে সাত্তার পাটোয়ারি রুহানিকে একটু বেশিই প্রাধান্য দিতে লাগলেন। মেয়ে পেয়েছে তার মায়ের রূপ। রুহানি হাসলে যেন পৃথিবীটাই হেসে উঠত। সারা গায়ে এমন সৌন্দর্য কারোর ছিল না। বাবা ছিল রুহানির সব, মাকে এতটা কাছে পেত না। পাহাড় সমান অভিমান জমল মায়ের উপর। রুহানির 14 বছর যেদিন পূর্ণ হল সেদিন রূপসা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন। কারণ মাহিম রূপসাকে অনেক অপমান করেছিল, সেটা মানতে পারেনি ও। এত ভালো করে লালন পালন করেও মাহিম ওকে পতিতা বলে সম্বোধন করেছিল। রূপসা সেদিন কিছু বলতে পারেনি। চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার নেই। মেয়েকে তখন খুব আপন মনে হল। রুহানির কাছে নিজের দুঃখের কথা বলে নিজেকে হালকা করেছিল। আসলেই মেয়েরা কখনো তার পিতামাতাকে ফেলে দেয় না। রুহিও মায়ের সান্নিধ্য পেয়ে এতদিনের অভিমান ভুলে গেল। সেই দিন প্রথম হাসল রূপসা। সেই শুরু একটু সুখের দেখা পাওয়া। কিন্তু এই সুখও বেশিদিন টেকেনি রুহির। বছর ঘুরে আসতেই একদিন ডাক্তার দেখাতে শহরে গিয়েছিল দুজন। ফেরার পথে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মারা গেল রূপসা আর সাত্তার পাটোয়ারি। গ্রামে নিয়ে আসা হলো ওদের লাশ। বাবা মায়ের বিকৃত লাশ দেখে রুহানি মূর্ছা গেল। জ্ঞান ফিরল 4 দিন পর, পাশে কেউ ছিল না। নিজের ঘরে বসে চিৎকার করে কাঁদতে লাগল, কিন্তু কেউ ফিরে এলো না। তখন ওর বয়স 15। কোথাও যখন জায়গা নেই, রুহানির তখন জায়গা হলো মাহিমের ঘরে। কয়েক মাসের মধ্যেই মাহিম বিয়ে করে নিয়ে এলো ফাহিমাকে। ব্যাস, ফ্রিতে কাজের বুয়া পেল ওরা। স্বামী স্ত্রী দুজন মিলে কলুর বলদের মতো খাটাত ওকে। সেসবও সয় নিয়েছিল। কিন্তু রুহির পড়াশোনা বন্ধ করে দেওয়া হল, যা সে একদমই চায়নি। তারপরও রুহি দমে যায়নি। স্কুলের শিক্ষকদের সাথে কথা বলে অনেক লুকিয়ে চুরিয়ে কোনোমতে পরীক্ষা দিত। নিজের যোগ্যতা দিয়ে যাতে অনেক বড় কিছু করতে পারে সেটারই স্বপ্ন দেখত রুহি। গ্রামের মাতব্বরের ছেলে সজীব ছিল বখাটে। নানা অপকর্মে লিপ্ত ছিল। রুহিকে সে পছন্দ করত বললে ভুল হবে। সুযোগ খুঁজত কি করে মেয়েদের সর্বনাশ করবে। মাতব্বর মাহিমকে টাকার লোভ দেখিয়ে রুহিকে নিজের পুত্রবধূ করে নিতে চাইল। আর এর পেছনেও অন্য একটা কারণ ছিল, যে কারণটার জন্যই রুহি সেই রাতে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। সজীবের সাথে বিয়ে দেওয়ার নাম করে রুহিকে ঢাকায় কোনো এক ডিলারের কাছে বেচে দেওয়া হতো। করানো হতো হোটেল ব্যবসা, সোজা বাংলায় যাকে বলে বেশ্যাবৃত্তি। রুহি অত্যধিক সুন্দরী হওয়ায় ওকে দিয়ে এই কাজ করালে অনেক টাকা ইনকাম হবে ভেবেই রুহিকে ঠিক করে ওরা। মাহিম আর তার বউ এই বিষয়টা জানত, তবুও তারা মাতব্বর আর তার ছেলের প্রস্তাবে রাজি হয়। এই কথা শোনার পরই রুহি বাড়ি থেকে পালায় আর ভাগ্যক্রমে দেখা হয় বিভোরের সাথে।
বাবা মা না থাকলে ধনীর দুলালিরও দাম নেই বোধ হয়। গ্রামগঞ্জের মেয়েরা সুন্দরী হলে তো আরও দোষ, তাদের বেশি দিন ঘরে রাখা যায় না। কি অদ্ভুত, তাই না? রুহির মায়ের বিয়েও 18 বছর বয়সে হয়েছিল। মা মেয়ে দুজনেরই জীবনের খাতায় অনেকটা মিল। মায়ের মতো নিজের জীবনটাও কেমন রঙহীন, অগোছালো। কিন্তু ওর মা রূপসা বাবাকে মেনে নিতে না পেরে যে ভুলটা করেছিল, রুহি এবার আর সেই ভুল করবে না। অনেক ভুল সিদ্ধান্তের কারণে ওর জীবনের 5-5টা বছর নষ্ট হয়েছে। এবার সময় এসেছে জীবনকে একটা সুযোগ দেওয়ার, গুছিয়ে নেওয়ার। ভরদুপুরে রুহিকে নিজের কেবিনে দেখে বিভোর সত্যিই অবাক হল। মন্তব্য জানাবেন আপনারা আশা করি। আর একটু অপেক্ষা করবেন, বেশি টানব না, ক্লিয়ার করে দেব সব। রুহির একটু অস্বস্তি লাগছিল। বিভোর ওর দিকে তাকিয়ে আছে, বোধহয় অবাকই হয়েছে। অফিস ফেলে এই ভরদুপুরে কেন এসেছে মেয়েটা? ওর এই জিজ্ঞাসু দৃষ্টিতে পাত্তা না দিয়ে রুহি বলল, ভেতরে আসতে বলছেন না কেন? দাঁড়িয়ে থাকব নাকি? বিভোর থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আসো, ভেতরে আসো। রুহি একটা হাসি দিয়ে ভেতরে আসল। বিভোর জিজ্ঞেস করল, কেন এসেছ? দরকারে। আমার কাছে কিসের দরকার? আপনি এত প্রশ্ন কেন করুন বলুন তো? চুপ থাকন। হঠাৎ যেন মনে পড়েছে এমন একটা ভঙ্গিতে তাচ্ছিল্য করে বিভোর বলল, সেদিন রাতে ফোনটা কেন কেটে দিলে? তাহলে কি করতাম? আপনার আজগুবি প্রশ্ন শুনতাম? তা নয়, তবুও ভদ্রতা দেখানো উচিত ছিল। আমি ভদ্র নই, সেটা দেখাতেও পারি না। আজব তো। আপনি কি এখন বিজি? কোনো কাজ বা ওটি আছে? অ্যাপয়েন্টমেন্ট আছে? না তো। কেন? এমনি। বিভোর হতাশ হয়ে বলল, বাই দা ওয়ে, কেন এসেছ? আপনার সাথে লাঞ্চ করতে। বিভোর ভ্রু কুঁচকে তাকাল। মতলব কি মেয়ের? সেদিনের পর থেকে অন্যরকম আচরণ করছে। অদ্ভুত। রুহির মধ্যে আজ কোনো জোরতা নেই। সে খাবার বেড়ে দিল। সময় নিয়ে দুজনে লাঞ্চ সারল। সবকিছু গুছিয়ে ঘড়ির দিকে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। রুহির অফিসের সময় হয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে। ধুর, এখানে আসাই উচিত হয়নি। ভালোবাসা দেখাতে গিয়েছিল, এখন বুঝো ঠেলা। এজন্যই বলে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। রুহি ক্ষোভ নিয়ে বিভোরের উদ্দেশ্য বলল, সব আপনার জন্য। আমি কি বলেছি এখানে আসতে? নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে খুবই মজা লাগে, তাই না? এখন আমার চাকরিটা যাবে। একদিনের জন্য কিছু হবে না। রুহি তেজ নিয়ে বলল, নিজে ডাক্তার বলেই এত বড়াই দেখাচ্ছে। আমি তো ডাক্তার না, অন্যের অফিসে কলুর বলদের মতো খাটি। আপনার বাবা ঠিকই বলে, আপনি গরুর ডাক্তার হওয়ারও যোগ্যতা রাখেন না। বিভোর আশ্চর্য হয়ে গেল। নিজে সময়মতো যেতে পারেনি, এখন ওর দোষ? এজন্যই সবাই বলে মেয়ে মানুষ মানেই ঝামেলা। যেখানে যায় ঝামেলা বাধায়। সময়ের ব্যাপারে একদম পার্টিকুলার নয় তারা। রুহিকে বলল, এসব বাদ দাও, আর একটু বসো। কেন? অনেকদিন বাইরে কোথাও যাওয়া হয়নি, তাই আমাকে নিয়ে ঘুরতে যেতে চান, তাই না? ইন্টেলিজেন্ট গার্ল, খুব বড় হয়ে গিয়েছ দেখছি। রুহি আফসোসের মতো একটা ভঙ্গি করে বলল, বড় তো হয়েছি, সেই কবে বিয়ে হয়েছে আমার। ছোট তো আর থাকা যায় না। বিভোর মজা করে বলল, ট্রেনে তোমাকে দেখে আমি আপনি আপনি করছিলাম তোমায়, মনে আছে? হুম। আপনি কি এখনো সবার সাথে গায়ে পড়ে কথা বলতে যান? বিভোর শক্ত গলায় বলল, না। মজার ব্যাপার কি জানো,
ওই ঘটনার পর আমি আর কখনো ট্রেনে চড়িনি। বলতে গেলে সেই সুযোগ হয়নি। তাই নাকি? বেশ তো। এরকম টুকটাক আরও কথা হলো ওদের। তারপর বিভোরের অফিস আওয়ার আবার শুরু হলো। এবার রাউন্ডে যেতে হবে। রুহিকে কেবিনে বসতে বলল। ওকে রেখে পেশেন্টদের দেখতে গেল। প্রয়োজনীয় কাজ সেরে আধ ঘন্টা পরই আবার ফিরে এলো। দেখল রুহি থম মেরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু না। আচ্ছা বসো, আমাকে একটা কাজ সারতে হবে। বলেই ল্যাপটপ নিয়ে বসল। রুহি ওকে আর ডিস্টার্ব করল না। অফিসটা মিস হওয়ায় খারাপই লাগছে। ম্যানেজারের কাছ থেকে কথা শুনতে হবে। বেশি পাকনামির এই উপযুক্ত শাস্তি। একটা দীর্ঘশ্বাস ফেলে রুহি বাইরে দৃষ্টি মেলল। তখন চারদিকে কমলা রঙের আলো ছড়িয়ে পড়ছে। মিষ্টি রোদে আকাশখানি তার বুকে ঢেলে দিয়েছে বিশাল বিশাল মেঘপুঞ্জ। ওখানে একটা মেঘবাড়ি থাকলে কেমন হতো? সবকিছু খুব চমৎকার লাগছে। আচ্ছা, বিভোর কোথায় যাবে রুহিকে নিয়ে? থমথমে নীরবতা চারদিকে। শুভ্র সাদা মেঘেরা দুলছে, উড়ছে আসমানে। কোথা থেকে যেন দল বেঁধে উড়ে আসে সাদা বকের দল। হসপিটালের বিশাল বড় কাচের জানালার ওপাশটাতে আবাসিক এলাকা। সেখানে বিশাল একটা বাগান আর মাঝারি আকারের জঙ্গল আছে। দুপুরের শেষভাগ আর বিকেলের শুরুতে হাজার হাজার পাখিরা দল বেঁধে এখানে আসে। কিচিরমিচির শব্দে ভরিয়ে দেয় পুরো এলাকাটা। নীরবনিরিবিলি পরিবেশটাতে এলেই মন ভালো হয়ে যায়। শুভ্র সাদা মেঘ, সাদা বকের দল, পাখিদের হুল্লোড়, বাতাসে কেমন শরৎ শরৎ গন্ধ। রুহি বিভোরকে জিজ্ঞেস করল, এখন কি শরৎকাল? তাই তো মনে হচ্ছে। আপনি ওই কবিতাটা জানেন? কোনটা? রুহি কবিতার প্রথম লাইনটা বলতেই বিভোর মাথা নাড়িয়ে বলল, আমি জানি। অনেকবার পড়া হয়েছে। তারপর নিজেই কবিতাটা আওড়াল। শুভ্রতার প্রতীক ভাদ্র ও আশ্বিন 2 মাস শরৎকাল। নেই বর্ষার বিষণ্ণতা, শুধু স্নিগ্ধতা, প্রকৃতি শান্ত নির্মল। সাদা মেঘের ভেলায় চড়ে শুভ্র কাশের আঁচল উড়িয়ে। শরৎ আসে, প্রকৃতি হাসে শেফালি ফুলের মালা দুলিয়ে। পরের পংক্তি ধরল রুহি। নীল আকাশে চলছে ভেসে সাদা মেঘের ভেলা। আপন মনে মেঘের সনে করছে লুকচুরি খেলা। এমন পরিবেশে ঝিরঝির বাতাসে দোলে কাশবন। প্রকৃতির ছন্দে শিউলি ফুলের গন্ধে ভরে যায় মন। এবার বিভোর বলল, ঝিলমিলি রোদ শান্ত শরৎ স্নিগ্ধ রূপে প্রশান্তি আনে। মন মাতোয়ারা ধবধবে রাতের স্নিগ্ধ জ্যোৎস্নার টানে। সাদা কাশফুল শিউলি বকুল জ্যোৎস্না আলোছায়ায়। নদীর তীরে বনের প্রান্ত জুড়ে অপরূপ শোভা ছড়ায়। রুহি বিমোহিত হয়ে শেষ পংক্তিটা আবৃত্তি করল। সোনালি আলোয় মেঘের জোড়াজোড়ি মৃদুমন্দ বাতাসে। চিরসবুজ মাঠে প্রকৃতি হেসে ওঠে মুকুল ধানের শীষে। চারপাশের শুভ্রতা বৃষ্টির ফোঁটায় ভেজায় ফুলের রেণু। দিগন্ত জুড়ে আকাশ সাতরঙা হাসিমাখা ফুটে ওঠে রংধনু। কবিতা আবৃত্তি শেষ হতেই দরজায় কড়া নাড়ল কেউ। বিভোর অনুমতি দিল ভেতরে আসার জন্য। সিস্টার কিয়ারা এসেছে। রুহির দিকে তাকিয়ে উনি মিষ্টি করে হাসল। প্রত্যুত্তরে রুহিও হাসল। বিভোরের সাথে প্রেসক্রিপশন আর কিছু ফাইল নিয়ে কথাবার্তা বলে চলে গেলেন। রুহি মনোযোগ দিয়ে কিয়ারাকে লক্ষ্য করল। কি সুন্দর করে শাড়ি পরেছে উনি। মধ্যবয়সী মহিলা, কিন্তু রূপে অনন্য। গুণেও কম নয়। পেশেন্টদেরকে নিজের বাড়ির লোক মনে করে। আনন্দের সহিত সেবা প্রদান করে। আশ্চর্যের ব্যাপার, এত বয়স হবার পরেও বিয়ে করেননি। উনি খ্রিস্ট ধর্মের অনুসারী। বিভোর ওনাকে খুব সম্মানের চোখে দেখে। ল্যাপটপের কাজ শেষ করে বিভোর রুহির দিকে তাকাল। টকটকে কমলা বিকেলে রক্তজবাকে হলদে পরি মনে হচ্ছে। মেয়েটা আশ্চর্য মায়াবতী। আকাশের দিকে তাকিয়ে কি দেখছে ও?
বিভোর কবি কালিদাসের বিখ্যাত পংক্তি আওড়াল। প্রিয়তমা আমার, ওই চেয়ে দেখ, নববধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত। সব কাজ শেষ করে রুহিকে নিয়ে বেরুতে বেরুতে 5:30 বেজে গেল। ওরা একটা পার্কে এসেছে। নরম ঘাসের ওপর বসতেই কোথা থেকে মিষ্টি এক সুগন্ধ ভেসে এলো। একাধটু কথা হলো ওদের। হঠাৎই রুহি চুপ করে গেল। তারপর দীর্ঘক্ষণ নীরবতা। লেকের পানিতে অস্তমান সূর্যের শেষ আলোর 6,000 কিরণমালা সৃষ্টি করছিল। সেদিকে তাকিয়ে বিভোরের জানতে ইচ্ছে হল রুহি ওকে ভালোবাসে কিনা। রুহির হাতে হাত রাখল বিভোর। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। রুহি ওকে যদি না করে দেয় তাহলে? কিন্তু এত কিছুই বা করছে কেন? কাউকে না ভালোবাসলে এত কিছু করার মানে হয় না। কিন্তু বিষয়টা পরিষ্কার হওয়া উচিত। রুহির উত্তর যদি না হয় তাহলে আর কখনোই ওর সামনে আসবে না বিভোর। অনেকটা কম্পিত গলায় জিজ্ঞেস করল, কান্ট ইউ লাভ মি? বিভোরের কথায় খুব বেশি অবাক হল না রুহি। আস্তে করে হাসল। রুহির হাতটা ছেড়ে দিল বিভোর। ভাবল, রক্তজবা ওকে ক্ষমা করেনি এখনো। না, আর বোধহয় ওদের এক হওয়া হল না। কিন্তু তারপরই গোধূলির লালচে আকাশের উদাসী রঙের খেলা দেখতে দেখতে যখন নীরবতা জেঁকে ধরল, শরৎ মেঘেরা স্বপ্নলোক তৈরি করেছিল দূর আকাশে, তখনই রুহির মনে হল আজ এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। শরৎ মানেই প্রেম, শরৎ মানেই মুগ্ধতা। রুহি বিভোরের পানে মুগ্ধতা নিয়ে তাকাল। তারপর ওর চোখে চোখ রেখে বলল, অফকোর্স লাভ গোজ। 2 দিন ব্রেক নিচ্ছি একটা কারণে। আপনাদের জন্য গল্প লিখি, কোনো উৎসাহমূলক বার্তা পাই না। ক্ষমা করবেন। ভালো লাগলে গঠনমূলক মন্তব্য করবেন। আর কিছু বলার নেই। অস্তমান সূর্য। মাথার উপর বিশাল আকাশ। নীলাভ আকাশ ছেয়ে আছে লালচে আলোয়। নীরের পাখিরা ফিরে যাচ্ছে তাদের গন্তব্যে। কেমন একটা মায়াময় আভাস চারদিকে। রুহি আর বিভোরের প্রেমের শুরু সেখান থেকেই। বিভোর তো কোনোদিন ভাবেইনি তার রক্তজবা ওকে মেনে নিবে, ভালোবাসবে। এই অনাকাঙ্ক্ষিত আচরণ ওকে বেশ ভাবাচ্ছে। কারণ এই কদিন রুহি ওর সাথে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করেছে। হতেও তো পারে এটা একটা মজা, এত খুশি হবার কোনোই কারণ নেই। বিভোর আলতো হাসল। মুখে কেমন বিষাদের ছায়া। প্রশ্ন করল, মজা করছ? রুহি বলল, না, সত্যি বলছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সত্যি কি তাই? রুহি বিভোরের কনুইয়ে জোরে চিমটি কেটে বলল, সব সত্যি। বিভোরের চোখজোড়া চকচক করে উঠল। ভারী হয়ে আসলো ওর গলা। খুশিতে কয়েক মুহূর্ত কথাই বেরুল না ওর গলা দিয়ে। চোখের কোণে পানি জমে গেল। রুহি দেখল তার সুন্দর পুরুষটিকে এই মুহূর্তে কি অসাধারণ দেখাচ্ছে। এত সুন্দর কোনো ছেলে হতে পারে ওর জানা ছিল না। আসলে ভালোবাসার মানুষটি সবসময়ই সবার চোখে সুন্দর দেখায়। এটাই বোধহয় নিয়ম। কালো ছেলেকে ভালোবাসলে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর, ফর্সা চামড়ার কাউকে ভালোবাসলে একইভাবে সেও ভালোবাসার মানুষের চোখে সবচেয়ে সুন্দর ব্যক্তি। বিভোর অনেকক্ষণ নীরব থাকার পর দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, ইউ উইল ম্যারি মি? ইয়েস, আই উইল। কিন্তু আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আমি সেটা বলছি না। আমি সবাইকে জানাতে চাই তুমি আমার স্ত্রী। সেই হিসেবে কিছু একটা তো করতেই হবে। হোক না সেটা আবার আমাদের নতুন করে বিয়ে। রুহি বলল, এসবের দরকার কি? দরকার আছে। আমার বউ আমি নিব, সেটা কি যেনতেন ভাবে নাকি? অবশ্যই সবাইকে জানিয়ে ধুমধাম করে আমাদের বাড়িতে নিয়ে যাব। রুহি শুধু চুপ করে সব শুনছে, ওর হাসি পাচ্ছে। ডাক্তারদের কি এরকম সহজস্বাভাবিক মানায় নাকি? বিভোর এবার উচ্চস্বরে হেসে উঠল।
বলল, আব্বু যদি এই খবর শুনে, নির্ঘাত তার 101 বার হার্ট অ্যাটাক হবে। বাবাকে নিয়ে এরকম কথা বলতে নেই। সরি, আমি এটা বুঝাতে চাইনি। বলতে চেয়েছি খুশিতে হার্ট অ্যাটাক করবে। আব্বু তো সেই কবে থেকে বলছে বিয়ে কর, বিয়ে কর। এই কদিন তো ভালো করে আমার সাথে কথাই বলছে না। উঠতে, বসতে, খেতে, ঘুমাতে গেলেও আমাকে কথা শোনাচ্ছে। আজ সকালেও বলল আমি নাকি বুড়ো হয়ে গিয়েছি। আমাকে নাকি এখন কেউ বিয়ে করবে না, গ্রামের কচি মেয়েও না। আঙ্কেল তো ঠিকই বলেছে। হা হা, হাসবে না একদম। তোমার এসব কাণ্ডকীর্তি দেখে আমি দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি। খেতে পারছি না। আমার এই সিচুয়েশন কি তোমার চোখে পড়ছে না? তুমি যদি ওই নীরবকে বিয়ে করতে তাহলে স্ট্রোক ছাড়াই আমি কোমায় চলে যেতাম। আমি কি না খেয়ে থাকতে বলেছি? ইটস টোটালি ইউর প্রবলেম, সো আমাকে এর জন্য দায়ী করবেন না। আমার এই বিষয়টা পছন্দ নয়। রুহির কথা শুনে বিভোরের মুখটা চুপসে গেল। রাগ করার কিছু নেই, আমি তো মজা করলাম। রুহি হেসে ফেলল। বোকা বানিয়েছে বিভোরকে। কয়েকটা ঘাস তুলে বিভোরের মুখে গুজে দিয়ে বলল, অনেক দিনের ইচ্ছে ডাক্তার সাহেব, আপনাকে ছাগলের খাদ্য ঘাস খাওয়াব। তুমি বললে সেটাও খেতে রাজি আমি। বিভোর সত্যিই ঘাস চাবাতে লাগল। রুহি বলল, ফেলে দিন, ডায়রিয়া হয়ে যাবে। ততক্ষণে সেগুলো বিভোরের পেটে চলে গিয়েছে। কাশতে কাশতে বলল, ছি রক্তজবা, কি বিচ্ছিরি তোমার ছাগলের খাবার। আস্তাগফিরুল্লাহ, আমি ফেলে দিতে বলেছিলাম, রাক্ষসের মতো খেয়ে নিতে বলিনি। বিভোর বলল, আব্বু যে আমাকে কি করবে যখন শুনবে আরও 5 বছর আগেই আমি বিয়ে করে নিয়েছি, তাও আবার তোমাকে। আমি জানি না আব্বু কি রিয়্যাক্ট করবে। রুহি ভয়ার্ত গলায় বলল, ওনারা কি আমাকে মেনে নিবে না? ধুর, পারলে এক্ষুনি কোনো পাগলিকে আমার গলায় ঝুলিয়ে দেয়। সেদিন তো বলেই ফেলল আমাদের বাসার হাসেনা আন্টির মেয়েকে বিয়ে করব কিনা। হাসেনা আন্টি আবার কে? আমাদের বাসায় কাজ করে আর কি। আম্মুর হাতে হাতে। রুহি থম মেরে বেশ খানিকক্ষণ চেয়ে রইল। তারপর অট্টহাসিতে মেতে উঠল। বিভোর সেদিকেই একদৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগল। ওর ছোট্ট বউ, ভালোবাসাটা। ওর লাল, মিষ্টি, ভোরের স্নিগ্ধতায় ঘেরা একমাত্র বউ রক্তজবা। রুহি শান্ত দৃষ্টিতে বিভোরের দিকে তাকাল। তারপর ব্যথাভরা কণ্ঠে বলল, জানেন, আপনি যখন আমাকে অনন্যা আপুর কাছে আমার সব দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন তখন আমার খুব রাগ হয়েছিল। আপু আমাকে সবসময় সাহায্য করত পড়াশোনায়। ভাবতাম নিজের পায়ে দাঁড়িয়ে আমার প্রতি করা সব গাফিলতির মজা বুঝাবো আপনাকে। বিভোর মজা করল, তাই নাকি? তুমি ভীষণ ডেঞ্জারাস রক্তজবা, এটা কি তুমি জানো? রুহি কথাটা সিরিয়াসলি নিল। অন্যদিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, না, আমি জানি না। আমি খুবই সাধারণ একটি মেয়ে, যে ছোট থেকেই ভালোবাসার কাঙাল। ছোটবেলায় বাবার যত্ন পেলেও মায়ের ভালোবাসা পেতে চাইতাম। সে যখন আমাকে ছেড়ে চলে গেল অনেকদিন কেউ আর আমাকে ওদের মতো ভালোবাসানি। এরপর আপনি এলেন হঠাৎ করেই, তেমনভাবেই হারিয়ে গেলেন। খুব কষ্ট দিয়েছি তোমায়, তাই না? খুব। আমি তখন ছোট ছিলাম তাই হয়তো আবেগের বশে এমন করতাম। এখন বুঝি বড় হয়ে গিয়েছ? এখন মনে হয় আপনার প্রতি রাগ করা আমার উচিত হয়নি। আপনিও পরিস্থিতির শিকার। এমন করে বিয়ে হলে কেই বা মানতে চাইবে? আর আপনি যে প্রেমে মজেছিলেন সেসব ভুলে যাবার চেষ্টা করছি আমি। বিভোরের চোখে মুখে কৌতূহল খেলা করছে। বলল, একটা কনফিউশনে আছি। তুমি প্লিজ আমাকে এই কথাটা ক্লিয়ার করে বলো। কোনো কথা? তুমি ইভাদের বাসায় কি করে গেলে?
ওদের সাথে পরিচয় কিভাবে তোমার? তার আগে জানতে চাইবেন না এই 3 বছরে আমি কোথায় ছিলাম? কি হয়েছিল আমার সাথে? এটা তো জানা কথা, তুমি অনন্যার সাথেই ছিলে হয়তো। আপনি বিদেশে চলে যাওয়ার পরে অনন্যা আপুর সাথে কোনো যোগাযোগ করেছিলেন? বিভোর অপরাধীর মতো মাথা নিচু করে বলল। দুর্ভাগ্য, আমি তার সেলফোন নাম্বার হারিয়ে ফেলেছিলাম। সামাজিক যোগাযোগ সাইটে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট ছিল না। এখন যে দেশে এসেছেন আপুর কোনো খোঁজ নিয়েছেন কি? নেওয়া হয়নি। আমি তো হোস্টেলে গিয়েছিলাম একদিন। ওকে খুঁজে পাইনি। সুপার বললেন অনন্যা নামের কাউকে চেনেন না, উনি নতুন জয়েন করেছেন। রুহি কোনো কথা বলল না। বিভোর এতটা ইররেসপন্সিবল কিভাবে হল? একটা মেয়ের কাছে নিজের বউয়ের দায়িত্ব দিয়ে গেল। কারোর কোনো খোঁজই সে রাখেনি। এখন অবশ্য ভুল বুঝতে পেরেছে। কিন্তু অনন্যার সাথে কি হয়েছে সেটা কি করে বলবে কি করে? বিভোর কষ্ট পাবে না তো? তখন রাত হয়ে গিয়েছে। লেকের কালচে পানি ছলাৎ ছলাৎ শব্দ তুলছে। অর্ধবাঁকা চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে। ঝোপঝাড়ে হাজারো জোনাকির মেলা বসেছে। অনেকদিন কোনো জোনাকি দেখেনি রুহি। শহরে আসার পর তো নয়, তাদের গ্রামে রাত হলেই দেখা যেত জোনাকিদের। ছোট ছোট ছেলেমেয়েরা ওদের হাতের মুঠোতে নিয়ে খেলা করত। টিমটিম করে জ্বলত জোনাকিদের পিঠ। রুহির খুব পছন্দের। কি সুন্দর ছিল সেই স্মৃতিগুলো। বিভোর আচমকাই রুহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে আনন্দসূচক হাসি উপহার দিল। মুখে শুধু বলল, আহ, কি শান্তি। রুহি ওর চুলে হাত বুলাল। কেমন নরম, সিল্কি চুল। তারপর ব্যথাতুর কণ্ঠে বলল, আপনার ফ্রেন্ড, যার কাছে আমার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন অনন্যা আপু আর বেঁচে নেই। এই খবরটা আপনি জানেন? বিভোর লাফ দিয়ে উঠে বসল। ভ্রু কুঁচকে সন্দেহী দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে কাঁপানো গলায় বলল, কি বলছো তুমি? সত্যি বলছি। আপুর বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানেই স্পট ডেড। রুহি, ডাক্তার সাহেব, এটাই সত্যি। আপনি দেখছেন আমার হাতের এই কাটা দাগ, এই যে পায়ের আঙুল নেই। কপালে সেলাই দেখছেন? আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে গিয়েছে অনন্যা আপু। রুহি জুতো খুলে ওর পা দেখালো বিভোরকে। বা পায়ের কনিষ্ঠ আঙুলটা নেই। কপালে সেলাইয়ের দাগ, হাতেও। এতদিন কেন চোখে পড়েনি বিভোরের? এত কিছু ঘটে গেল ওদের জীবনে। অনন্যা, ওর বোনের মতো বন্ধুটিও আর বেঁচে নেই। কি বলছে এসব রক্তজবা? নিজেকে হঠাৎ ভীষণ অপরাধী মনে হতে লাগল বিভোরের। আপনাদের মতামত আশা করছি। ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চলবে ইনশাআল্লাহ।